বেঞ্জামিন নেতানিয়াহু। এই বেঞ্জামিন নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, তার বিভিন্ন কার্যকলাপ, সেই কার্যকলাপ নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। বিভিন্ন ক্ষেত্রে ইরান ইসরায়েলের যে সংঘাত, সেই সংঘাতের সময় আলোচনা করেছি। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এই বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক প্রকার পাকিস্তানের সংঘাত বাঁধতে চলেছে। বিশ্লেষকরা অন্তত তেমনটাই মনে করছেন, এবং বিশ্লেষকরা মনে করছেন যে পাকিস্তান কিন্তু এইবার ইসরায়েলের একটা টার্গেট হয়ে গিয়েছে। এবং এই ইসরায়েলের টার্গেট কেন পাকিস্তান হয়ে গিয়েছে এবং এই সমস্ত আলোচনা আজ এই অনুষ্ঠানে করব। তার আগে আমার বেশ কয়েকটা প্রশ্ন আমি তুলে ধরার চেষ্টা করব, এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই বিশ্লেষণে। পাকিস্তান কি তবে এবার ইসরায়েলের টার্গেট হয়ে গিয়েছে, বা কোথাও গিয়ে পাকিস্তানের উপর হামলা চালাবে ইসরায়েল, নাকি পাকিস্তানকে এবার ধ্বংস করে দেবে ইসরায়েল? যেমনটা আমরা দেখেছি হামাসকে টার্গেট করে গাজায় বারবার করে যে হামলা ইসরায়েল চালিয়েছে, অর্থাৎ ইহুদি বাহিনী চালিয়েছে, সেই হামলায় ইতিমধ্যেই 65,000 মানুষের মৃত্যু হয়েছে, প্রায় 400 জন অনাহারে মৃত্যু, একেবারে ধ্বংসপুরী হয়ে গিয়েছে গাজা। সে চিত্র আমার আপনার সবারই কম বেশি জানা। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল এইবার পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে চলেছে, এই প্রশ্ন উঠছে। তার কারণ ওঠাই স্বাভাবিক। প্রাথমিকভাবে আমি যদি বেশ কয়েকদিনের ঘটনাক্রম দেখি, সেক্ষেত্রে আমি দেখতে পাবো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি সম্প্রতি 6টি মুসলিম কান্ট্রিকে টার্গেট করেছেন, এবং 6টি এই যে মুসলিম কান্ট্রিকে টার্গেট করেছে, তারপর প্রাথমিকভাবে পাকিস্তান সমস্ত মুসলিম কান্ট্রিকে ডাক দিয়েছে, তারা একজোট হওয়ার বার্তা দিয়েছে। এবং পাকিস্তানের এই বার্তা কোনোভাবে ভালো চোখে কিন্তু নেয়নি বেঞ্জামিন নেতানিয়াহু। কী সেই ঘটনাক্রম এবং কী সেই বার্তা, তা নিয়ে আমি ঢুকবো আলোচনা। এবং প্রথম দিকে যে বিষয়টা বলতে চাইব, বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক, সেটা কিন্তু এর আগে থেকেই বিগড়ে গিয়েছিল। কী সেই সমীকরণ সেটা একটু বলবো। এবং প্রাথমিকভাবে আমি বলতে চাইব যে এই ঘটনাক্রমের শুরু কোথা থেকে। আমি একেবারে ইতিহাস যদি ঘাঁটতে যাই, তাহলে এর ইতিহাস শেষ হবে না বললেই চলে। কিন্তু যদি সম্প্রতির ঘটনাক্রম দেখি, সেক্ষেত্রে 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহাতে একটা ড্রোন হামলা চালায় ইসরায়েল বাহিনী, অর্থাৎ ইসরায়েলের যে এয়ারফোর্স, সেই ইসরায়েল এয়ারফোর্স অর্থাৎ IDF যে হামলা চালায়, সেই হামলায় দাবি করা হয় হামাসের একজন শীর্ষস্থানীয় নেতা তার মৃত্যু হয়েছে। কিন্তু এই জায়গায় একটা মহা সংকট তৈরি হয়ে গিয়েছে। কাতার মূলত এমন একটা জায়গা যেখানে পশ্চিমা বিশ্বের সব থেকে শক্তিশালী ঘাঁটি মার্কিন বাহিনীর সেইখানে, এবং মার্কিন বাহিনীর এই যে ঘাঁটি কাতারে রয়েছে, তা সত্ত্বেও এই যে হামলা ইসরায়েল চালিয়েছে, সেই ইসরায়েলের হামলায় কিন্তু দোহায় অর্থাৎ রাজধানী দোহার বুকে যে হামলা, সেই হামলায় একটা ভয়ানক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং শুধু ক্ষয়ক্ষতি না, আমি একটু বলতে চাইবো ইসরায়েলের F-35 যে লাইটনিং 2, সেই লাইটনিং 2 বিমান এবং সেই ফাইটার জেটে চড়ে প্রায় যে তেল আবিব থেকে এই দোহার দূরত্ব প্রায় 2000 কিলোমিটার, সেই 2000 কিলোমিটার দূরত্বে গিয়ে কাতারের আকাশে তেল ভরে এই যে হামলা, সেই হামলায় কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠেছে আমেরিকার দিকে, আমেরিকার বিশ্বাসযোগ্যতার দিকে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার বিশ্বাসযোগ্যতা কেন প্রশ্নের মুখে? তার কারণ পশ্চিমা বিশ্বের সব থেকে শক্তিশালী ঘাঁটি রয়েছে এইখানে। পশ্চিমা বিশ্বের শক্তিশালী মার্কিন ঘাঁটি থাকা সত্ত্বেও কিভাবে এই হামলা চলে, আমি একটু সেই ঘাঁটির কথা বলবো। আলুধেইদ, এই যে আলুধেইদ যে বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটি সব থেকে শক্তিশালী মার্কিন যে এয়ারফোর্স বা মার্কিন বাহিনী রয়েছে, সেই বাহিনীর উপস্থিতিতে তাহলে ইসরায়েলের যে হামলা, সেই হামলার পরেই প্রশ্ন উঠছে, তবে কি ইসরায়েল আর আমেরিকার কন্ট্রোলে নেই? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক।